প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য শিক্ষা ব্যুরো আয়োজিত প্রবীণদের স্বাস্থ্য এবং প্যালিয়েটিভ সেবায় করণীয় শীর্ষক অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের নানা ধরনের রোগ শোক দেখা দিচ্ছে এবং তাদের সেবার প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষেরও উপরে নতুন ক্যান্সার রোগী তৈরি হচ্ছেন। তার মানে হচ্ছে যে সেই সমস্ত ক্যান্সার রোগীদের যারা খুব অ্যাডভান্স স্টেজে বা আসছে তাদেরকে প্যালিয়েটিভ বা প্রশমনমূলক সেবারও প্রয়োজন হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞকে। আমার ডান দিকে আছেন ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, তিনি সহকারী অধ্যাপক মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজে আছেন। তিনি একই সঙ্গে জেরিয়াট্রিক বিভাগ সমন্বয়ক হিসেবে কাজ করছেন। এবং তারপর আছেন ডক্টর সামিয়া আহমেদ, তিনি সহকারী অধ্যাপক রেডিয়েশন অঙ্কোলজি, তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে কাজ করছেন এবং একই সঙ্গে তিনি ওখানকার প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের ফোকাল পারসন। তো আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। শুরুতে ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কথাটা বলে আমি আলোচনাটা শুরু করেছি, যে আমাদের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা কেন আজকে প্রবীণদের স্বাস্থ্য আলাদা করে চিন্তা করতে হচ্ছে? প্রবীণদের রোগের ধরন কি আলাদা? ধন্যবাদ। যেটা বলা হচ্ছিল যে প্রবীণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে বলা হয় যে 2019 সালে একটি ইসে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 1,30,00,000 মতো প্রবীণ বয়স্ক যারা তারা আছেন এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, প্রায় দ্বিগুণ আকার ধারণ করবে 2050 সালে, অর্থাৎ একটা বড় একটা সংখ্যা। এখন এদের যে কথাটি বলছেন যে এদের আসলে প্রেজেন্টেশনটা কেমন বা এরা কিভাবে আসে বা এরা কি আলাদাভাবে আসে কিনা, হ্যাঁ, এই বিষয়টি আসলে যেহেতু বয়সের সাথে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য তাদের যে লক্ষণ এবং তাদের যে উপসর্গগুলো একটু ভিন্ন হয়, তাদের চিকিৎসা অনেক সময় ভিন্ন হয়। এই কারণেই দেখা যায় যে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার প্রয়োজন হয়। যেমন একজন প্রবীণ যাদের সমস্যাগুলো সরাসরি ওই প্রবলেমগুলো নাও নিয়ে আসতে পারে, যেমন তার একটি প্রবলেম আছে যে হার্টের একটি সমস্যা, কিন্তু সে পড়ে যাওয়ার কারণে আসতে পারে। অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো, বিভিন্ন অসুখ এবং তাদের বয়সের কারণে তাদের লক্ষণগুলো এবং উপসর্গগুলো ভিন্ন ভিন্ন হয়, ফলে তারা স্বাভাবিক রোগীদের চেয়ে একটু ভিন্ন হয়। একই সঙ্গে আমার মনে হয় যে তাদের বয়সের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, দেখা যাচ্ছে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যেমন তারা একটা লাইনে দাঁড়িয়ে সেবা নেওয়া, সেটা কিন্তু তাদের জন্য কঠিন। কিংবা দেখা যাচ্ছে অনেক সময় আর্থিক সক্ষমতা একজন মধ্যবয়স্ক মানুষের কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে না। তো এই বিষয়গুলো সম্ভবত আর একটা কারণ যে আমরা নতুনভাবে এটাকে চিন্তা করছি। অবশ্যই, কারণ হচ্ছে যে প্রায়শই দেখা যায় যে যারা প্রবীণ তাদের আর্থিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে সরাসরি চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা ব্যয় বহন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। হয়তো এই বিষয়গুলো আমাদের যে অ্যাড্রেস করা, এটা হয়তো ভবিষ্যতে করা হবে। যে অলরেডি জানি যে আমাদের দেশে বিভিন্ন রকম যে প্রবীণদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থাগুলো এগুলো হয়তো করা হবে, সেগুলো সোশ্যাল সেফটি নেটের আওতায় যেগুলো করা হচ্ছে সেই একইভাবে হয়তো স্বাস্থ্য খাতেও আমরা সামনে এগুলো দেখতে পারবো। ডক্টর সামিয়া আহমেদ, আপনার কাছে এবার একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমরা প্যালিয়েটিভ কিংবা প্রশমনমূলক সেবা নিয়ে কথা বলছি। তো আমার মনে হচ্ছে দর্শকদের জন্য প্রথমে একটু আমরা যদি জানি যে প্যালিয়েটিভ কেয়ার বা এই প্রশমনমূলক সেবাটা কি আসলে বা কাদের জন্য। ধন্যবাদ। প্রথমেই বলতে চাচ্ছি প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ মেডিসিন জিনিসটা কি। প্যালিয়েটিভ কেয়ার মেইনলি যে শুধুমাত্র আমরা পেশেন্টদের জন্য করে থাকি সেটা কিন্তু না। প্যালিয়েটিভ কেয়ার বোথ পেশেন্ট অ্যান্ড দ্য ফ্যামিলিজ অফ দ্য পেশেন্ট, মানে পেশেন্টকে যারা সেবা প্রদান করবে, কেয়ার গিভার, যারা কেয়ার গিভার, এদের দুজনের জন্যই প্যালিয়েটিভ কেয়ার। এবং এই প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে আমরা পেশেন্টদের, আমাদের মেইন উদ্দেশ্য যেটা থাকে ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ, মানে পেশেন্টের জীবনযাত্রার মান উন্নয়ন করা। কোন রোগীদের জন্য আপনারা এটা দিয়ে থাকেন? প্যালিয়েটিভ কেয়ার শুধুমাত্র যে এন্ড অফ লাইফ কেয়ার বা জীবনের অন্তিম পর্যায়ে তার কিন্তু না। এটা আমাদের একটা মিসকনসেপশন রয়েছে যে জীবনের শেষ প্রান্তে প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রয়োজন। প্যালিয়েটিভ কেয়ার শুরু করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম ক্যান্সার রোগীদের ক্ষেত্রে হোক বা এছাড়া প্যালিয়েটিভ কেয়ার শুধুমাত্র ক্যান্সার রোগীদের ক্ষেত্রে না, নন কমিউনিকেবল এবং ইনকিউরেবল যেসব ডিজিজ আছে, যেটা
নিরাময় যোগ্য না, সেই ক্ষেত্রে হার্ট ডিজিজ বলতে পারেন আপনি, কিডনি ডিজিজ বলতে পারেন, ডায়াবেটিস, মোটর নিউরন ডিজিজ, ক্যান্সার, এগুলো সব পেশেন্টদের জন্যই প্যালিয়েটিভ সেবা দেওয়া হয়ে থাকে। এবং প্যালিয়েটিভ সেবার মাধ্যমে আমরা পেশেন্টের যে উপসর্গগুলো আছে সেগুলো নিরাময়ের সাথে সাথে তার প্যালিয়েটিভ কেয়ারের আদার যে ডোমেন্সগুলো আছে, লাইক তার শারীরিক, মানসিক, আত্মিক সব সমস্যাগুলোর একত্রে একটা সামগ্রিকভাবে একটা চিকিৎসার মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার সেবাটা প্রদান করা হয়ে থাকে। তার মানে এটা শুধু যে শরীরের চিকিৎসা করা বা রোগের চিকিৎসা করা তাই না, অন্যান্য মানসিক এবং আত্মিক অন্যান্য সবকিছুই এটার সাথে সম্পৃক্ত। আপনি খুব সুন্দর করে বলেছেন, কারণ আমার নিজেরও কিন্তু অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা সম্ভবত শুধুমাত্র চিকিৎসা, বা সবাই প্যালিয়েটিভ কেয়ার বলে মনে করে যে হয়তো রোগীর শুধু একদম শেষের দিকে এসে যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেটাই হয়তো প্যালিয়েটিভ কেয়ার। ডক্টর মাহফুজুল হক, আবার আপনার কাছে ফিরি। সেটা হচ্ছে যে জেরিয়াট্রিক কিংবা এই যে প্রবীণদের যে স্বাস্থ্যের যে বিভাগটা, এটা আমাদের দেশে এখন কি অবস্থায় আছে, বা আপনারা কোথায় এই সেবাগুলো দিচ্ছেন, বা কোথায় কোথায় সেবা পাওয়া যেতে পারে, এখন কি অবস্থা? শুরুতে একটু বলে নেই যে আসলে জেরিয়াট্রিক বলতে আসলে কি বোঝায়, যে প্রবীণ, কারা প্রবীণ বা কারা প্রবীণ। প্রবীণ হচ্ছে 60 ঊর্ধ্ব যারা বয়স, আমাদের বাংলাদেশের জন্য এটি ধরা হয়েছে। যদিও সারা পৃথিবীতে 65 বছরকে প্রবীণ ধরা হয়, বাংলাদেশের যে প্রবীণ নীতিমালা 2013 সেখানেও 60 বছরকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এই শ্রেণী যারা আছেন তাদের আসলে চিকিৎসা সেবাটা কিরকম হয় এখন পর্যন্ত, মানে আমাদের খুব ভালো মতো যে এই চিকিৎসাটা প্রদান করা হয় বা সঠিকভাবে ঠিক প্রবীণদের জন্য যেভাবে করার কথা সেভাবে শুরু করা সম্ভব হয়নি, বা শুরু করা হয়েছে সেভাবে বিষয়টি ডেভেলপড হয়নি। আমি প্রথমে থামাই যে বাংলাদেশে কি আসলে জেরিয়াট্রিক মেডিসিন কিন্তু সারা পৃথিবীতে একটা আলাদা সাব স্পেশালিটি বা শাখা মেডিসিনের, সেটা কি আমাদের দেশে এখনো পর্যন্ত আছে কি? যেটা আমি বলবো যে আমাদের দেশে শুরু হয়েছে, কিন্তু এটার বিকাশটা এখনো সম্পূর্ণভাবে হয়নি। বিকাশটা হচ্ছে, যেমন আমি প্রথমে বলতে পারি যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের কথা। এখানে আমরা যেটা দুই ধরনের যেটা সার্ভিস চিকিৎসাদের ক্ষেত্রে, এখানে শুধুমাত্র আমরা ইনডোরে ডিফারেন্ট শুধুমাত্র জেরিয়াট্রিকের জন্য মাত্র 22টি বেড বরাদ্দ, যেটা আসলে খুবই অপ্রতুল। এবং যারা বহির্বিভাগে আসে জেরিয়াট্রিকদের জন্য আলাদাভাবে আমরা কোনো এখনো ব্যবস্থা করতে পারি নাই। তার মানে তারা কিন্তু সাধারণ রোগীদের সাথে একই সাথেই সেটাই বলতে চাচ্ছিলাম, অর্থাৎ যারা এই প্রবীণ যারা আছেন তারা কিন্তু সেবাটা পাচ্ছেন সাধারণ রোগীদের সাথেই। সেখানে যদি বলি যে ইনডোর, কারণ 22টা বেডই যথেষ্ট নয়, অন্য অন্য মেডিসিন বলি বা সার্জারি বলি বা আদার যত বিভাগ আছে সেখানে স্বাভাবিক রোগীদের মতোই তারা ওখানে চিকিৎসা পাচ্ছে, এবং বহির্বিভাগে সে একই অবস্থা। অর্থাৎ প্রাইভেট হসপিটালগুলোতে কি অবস্থা, মানে সরকারির বাইরে? সরকারির বাইরে প্রাইভেট এসেও খুব সুসংঘবদ্ধভাবে বা খুব ক্লাসিফাইডভাবে আলাদাভাবে এখনো ব্যবস্থা করে ওঠেনি। তার মানে হচ্ছে যে সরকারি বেসরকারি দু জায়গাতে আসলে উন্নতির অনেক জায়গা রয়েছে। ডক্টর সামিয়া আহমেদ, আপনার কাছেও একই প্রশ্নই করবো যে প্যালিয়েটিভ কেয়ারের অবস্থা বাংলাদেশে কি সরকারি এবং বেসরকারি পর্যায়ে? আমি প্রথমে একটু যেটা ইনফরমেশনটা দিতে চাচ্ছি, সারা বিশ্বে প্রতি বছর 56.8 বিলিয়ন মানুষের কিন্তু প্যালিয়েটিভ সেবার প্রয়োজন। এর মধ্যে মাত্র 14% মানুষ প্যালিয়েটিভ সেবা পাচ্ছে, এবং বাংলাদেশে প্যালিয়েটিভ বিশ্ব জুড়েই এটার অপ্রতুলতা রয়েছে। এবং বাংলাদেশে প্যালিয়েটিভ সেবা সরকারি পর্যায়ে ন্যাশনাল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, আমাদের ওখানে আমরা একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট চালু করা হয়েছে। 2000 বেড সংখ্যা কত? হ্যাঁ, আমাদের ইনডোর আউটডোর দুটারই ব্যবস্থা আছে। আমরা 2016 সালে প্রথম আউটডোর বেসিসে চালু করি। তো আউটডোরে আমরা পেশেন্টের শুধুমাত্র সিমটম কন্ট্রোল, পেইন ম্যানেজমেন্ট বা যেগুলো হাসপাতালে ভর্তি না করে করা সম্ভব, এবং পেরিটোনিয়াল ফ্লুইড যেটা পেটে পানি হয়ে গেলে সেই পানিটা বের করা, এই সেবাগুলো আমরা প্রথম দিকে শুরু করি। এবং 2022 সালে আমরা ইনডোর চালু করি 10টি বেডের সমন্বয়ে। এই 10টি বেডের মধ্যে আমাদের 6টি হচ্ছে ভাড়া বিছানা এবং 4টি হচ্ছে বিনা ভাড়ায় বিছানা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রদান করা হচ্ছে, যেটি অ্যানেস্থেশিয়া বিভাগের আন্ডারে আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওদের একটি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে, যেটাতে এমডি কোর্সও চালু আছে, এবং এমডি কোর্সটা 2015 সাল থেকেই চালু করা হয়েছে। তার মানে বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। আর প্রাইভেট সেক্টরে যেগুলো আছে সেগুলো খুবই অপ্রতুল। ক্যান্সার সোসাইটিতে প্যালিয়েটিভ কেয়ার শুরু করেছে, ওদেরও বেড আছে, 14টার মতন বেড আছে ওদের। সেখানেও বোথ পেইং অ্যান্ড নন পেইং দুই ধরনের বিছানাই আছে। ডেল্টা হসপিটালে কিছু আছে, আর এছাড়া কিছু আছে আমাদের আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, স্কোয়ার হসপিটাল, এরাও সেবাটা প্রদান করছে। তবে প্যালিয়েটিভ কেয়ারের আমাদের যেরকম ইনডোর সার্ভিস, আউটডোর সার্ভিস, এটা যেরকম আমরা সেবা প্রদান করে থাকি, এর পাশাপাশি হোম কেয়ার বা হসপিস নেটওয়ার্ক, এই সেবাগুলো প্রদান করা হয়। এবং প্রাইভেটে হসপিস বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আছে, তারা হোম কেয়ার সেবাও প্রদান করে থাকে। ঘরে ঘরে গিয়ে এই রোগীদেরকে যে ধরনের সেবা প্রয়োজন সেটা প্রদান করা হয়। হসপিস বাংলাদেশের বোথ হোম কেয়ার এবং ওদের ইনপেশেন্ট ডিপার্টমেন্টও আছে। এবং যেসব পেশেন্টরা মানে আসতে পারবে না বা একদম এন্ড অফ লাইফে আছে, সেই সব পেশেন্টদেরকে বাড়িতে গিয়ে এই সেবাটা প্রদান করা হয়ে থাকে। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর ওদের আছে, ফোন সার্ভিস আছে, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে তারপর তারা তাদের সেই সিরিয়াল অনুযায়ী বা তাদের সেই অ্যাকর্ডিং টু দ্য কিউ বা যেভাবে ফোন করেন তাহলে তারা তাদের বাড়িতে গিয়ে সেবাটা প্রদান করে আপনাকে যে সেবা দিবে। আচ্ছা, আরেকটু এখন একটা বিরতির সময় প্রায় হয়ে এসছে, আমরা জাস্ট ছোট করে জানতে চাই যে এই যে প্যালিয়েটিভ বা প্রশমনমূলক সেবা, এর মধ্যে কি কি জিনিস আপনারা দিয়ে থাকেন, একদম ছোট করে যদি বলেন। প্যালিয়েটিভ কেয়ারে মেইনলি পেশেন্টরা, আমি ক্যান্সার ইনস্টিটিউটে আমরা যেটা দিচ্ছি সেটা না, মানে আইডিয়াল সেটিং এ কি কি দেয়া যেতে পারে। আইডিয়াল সেটিং এ পেশেন্টের সিমটম কন্ট্রোলটা করা হয়ে থাকে। এখন সিমটম কন্ট্রোল পেশেন্ট মেইনলি হচ্ছে ক্যান্সার পেশেন্টরা অ্যাডভান্স স্টেজে ম্যাক্সিমাম পেশেন্টই হচ্ছে পেইন নিয়ে আসে, পেইন কন্ট্রোল ম্যানেজমেন্ট। এছাড়া কিছু সিমটম রিলিফের জন্য কিছু প্রসিডিওর করা হয়ে থাকে, লাইক পেটে যদি পানি আসে পেরিটোনিয়াল ফ্লুইডটা আমরা অ্যাসপিরেট করা হয়, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করা হয়। এছাড়া উন্ড ম্যানেজমেন্ট করা হয়, বিভিন্ন জায়গায় যেগুলো ঘা হয়ে যায় সেগুলো সেই উন্ড ম্যানেজমেন্ট করা হয়। এবং আরেকটা বড় জিনিস, যেসব পেশেন্টের ভেনাস অবস্ট্রাকশনের কারণে লিম্ফেডিমা ডেভেলপ করে, লিম্ফেডিমার ম্যানেজমেন্ট করা হয়। শিরা বা ধমনী যদি ব্লক হয়ে যায় সেগুলো ঠিক করা, কিংবা বমি বা এগুলো নিয়ে যারা আসে সেগুলো তো আছে, এবং খেতে অসুবিধা আছে, সেক্ষেত্রে যাদের এনজি টিউব করা হয়, করে খাদ্যের ব্যবস্থা করা হয়, সেসব আছে। এছাড়া মোটর নিউরন ডিজিজের মধ্যে, স্নায়ু রোগের মধ্যে কিছু, যেমন ডিমেনশিয়া, পার্কিনসনিজম, এই রোগগুলোরও প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। জি, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আরো আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম প্রবীণদের স্বাস্থ্য এবং প্যালিয়েটিভ বা প্রশমনমূলক সেবায় কি করণীয় সেটা নিয়ে। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন, ডক্টর মাহফুজুল হক, তিনি সমন্বয়ক জেরিয়াট্রিক বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, এবং ডক্টর সামিয়া আহমেদ, ফোকাল পারসন প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ডক্টর মাহফুজুল হক, আপনার কাছে আবার একটু ফিরি। সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে আমাদের অপ্রতুল সেবা ব্যবস্থা, কিন্তু এখান থেকে আমরা কোথায় যেতে চাই, আসলে কি কি করণীয় বা কিভাবে আগালে আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী প্রবীণ যারা আছেন তাদেরকে আমরা একটা ভালো সেবা দিতে পারি, বা কিভাবে এটাকে আগানো সম্ভব এই প্রবীণদের স্বাস্থ্য সেবাটা? হ্যাঁ, প্রথমত আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বিভিন্ন ধাপগুলো আছে, যেমন যে প্রাইমারি হেলথ কেয়ার বা সেকেন্ডারি এবং টারশারি, সব হসপিটালগুলোকে প্রবীণ বান্ধব হসপিটাল হিসাবে গড়ে তুলতে হবে। এটি শুধুমাত্র চিকিৎসা প্রদান না, চিকিৎসা প্রদানের শুরু থেকেই, যেমন হাসপাতালে ওঠার ক্ষেত্রে যে প্রবীণদের জন্য ওঠার জন্য একটা র‍্যাম্প, জি, যে বিদেশে কিন্তু এরকম দেখা যায়, হ্যাঁ, যে র‍্যাম্প থাকবে, যে ঢুকবেন কিভাবে, একটা র‍্যাম্প থাকতে পারে যে সহজে যাতে হাসপাতালে আসতে পারে। তারপরে হচ্ছে যে যখন একজন বহির্বিভাগে এক জায়গায় টিকিট কাটতে যাবে অথবা কোনো রেজিস্ট্রেশনে যাবে, সবার সাথে না রেখে তাদের জন্য স্পেশালি কোনো বা প্রাধিকার ভিত্তিতে তাদের আলাদা কিউ থাকলো বা লাইন থাকলো, যারা ওইখানটাতে শুরু করতে পারলো। তারপরে হচ্ছে যে দেখা যায় যে একজন প্রবীণ কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে আসেন।
সমস্যাগুলোর হয়তো কারো হার্টের সমস্যা থাকতে পারে, আবার কারো দেখা গেল কিডনির সমস্যা থাকতে পারে। এখন ওই প্রবীণ যদি একসময় কিডনি বিভাগে দৌড়ায় আর এক সময় হার্টের বিভাগে দৌড়ায়, তাহলে এই প্রবীণের জন্য সমস্যা হয়। সেই জন্য বলা হয় পেশেন্ট সেন্টার্ড তাদের সেবাটা প্রদান করা উচিত, ওয়ান স্টপ সার্ভিস, যে প্রবীণ রোগী যে সেখানে তিনি থাকবেন, বিভিন্ন বিষয়ের যদি প্রয়োজন হয় তারা বিভিন্ন চিকিৎসা করতে পারেন। যেমন আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় মেডিসিন যদি তারা দেখেন অথবা অন্যান্য বিষয় যদি তারা দেখেন, বিভিন্ন বিষয়ের সাবজেক্টগুলো তারা এসে দেখতে পারেন। তার পরবর্তীতে যে হসপিটালে ভর্তি হলেও তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের আলাদাভাবে ব্যবস্থা রাখা, কারণ তাদের চিকিৎসাটা অনেক সময় দেখা যায় অন্যান্য রোগীর থেকে ডিফারেন্ট হয়। বিশেষ করে তাদের অনেক সময় যে নার্সিং কেয়ারটা বেশি দরকার হয়, ফলে তাদের বেডগুলো যদি আলাদা থাকে তাদের জন্য অনেক সময় বাথরুমের যে ব্যবস্থা দেখা যাচ্ছে যে টয়লেটে যাচ্ছেন, বিদেশে যেমন দেখা যায় যে তাদের টয়লেটগুলো আলাদা, সেটারও আলাদা একটা র্যাম্পের মতো থাকে, ধরার ব্যবস্থা থাকে যাতে উঠে বসতে সহজ হয় তাদের জন্য। এই ব্যবস্থাগুলো করা হাসপাতালে, এই ব্যবস্থাগুলো ফলে প্রত্যেকটি ধাপেই, যেমন অলরেডি যেহেতু এই বিষয়গুলো আলোচিত হয় নাই, কিন্তু এগুলো আলোচনা আসার পরে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারা কাজ করেন তাদের জন্য অলরেডি একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে, যে ন্যাশনাল গাইডলাইন অন ইন্টিগ্রেটেড জেরিয়াট্রিক কেয়ার ফর দ্য প্রাইমারি কেয়ার হসপিটাল। এইভাবে তাদেরকে একটা গাইডলাইনের মাধ্যমে তাদেরকে এই বিষয়ে অবহিতকরণ এবং নির্দেশনা দেওয়া এটা করা হয়। এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্টের সম্ভবত যে এটা কোন পর্যায়ে আছে আমি এই মুহূর্তে বলতে না পারলে বলতে পারি যে ইনস্টিটিউট অফ জেরিয়াট্রিক মেডিসিন একটি বড় ধরনের হাসপাতাল হবে, সেখানে হয়তো প্রবীণদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল। তবে এটি আসলে একজন যখন প্রান্তিক পর্যায়ের প্রবীণ নিশ্চয় সেখানে সে চিকিৎসা নেবেন না, ফলে প্রত্যেকটি টায়ার বা প্রত্যেকটি ধাপেই প্রবীণদের জন্য আলাদাভাবে চিকিৎসা প্রয়োজন আছে। জি, আরেকটু আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে ডক্টর সামিয়া আহমেদ আপনার কাছে একটু জানতে চাই যে প্যালিয়েটিভ কেয়ারের অবস্থা আপনি বলেছেন যে কি অবস্থা আছে, আমরা হয়তো খুবই প্রাথমিক পর্যায়ে হয়তো আছি, কিন্তু আসলে আমরা কোথায় যেতে চাই বা কি ভাবে এটাকে দেয়া সম্ভব বা করা উচিত? আমাদের দেশে আসলে প্যালিয়েটিভ কেয়ারটা সম্পর্কে যে মানুষের আসলে কিছু ভ্রান্ত ধারণা আছে, আপনাকে সেটা প্রথমেই বলেছি, যে সবাই মনে করে প্যালিয়েটিভ কেয়ার মানে আমি একদম অন্তিম পর্যায়ে চলে গেছে জীবনের, এখনই আমার প্যালিয়েটিভ কেয়ার দরকার। আমি যদি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দেই, ক্যান্সার ইনস্টিটিউটে 2016 সালে যখন প্যালিয়েটিভ কেয়ার আউটডোর বেসিসে শুরু হয়, তখন আমাদের পেশেন্ট মাত্র ছিল 165 জন। গত বছর শুধু আউটডোরে আমরা 855 জন পেশেন্ট দেখেছি, এবং এই বছরের 2024-এর মে পর্যন্ত আমাদের 476 জন পেশেন্ট দেখেছি, তার মধ্যে 133 জনকে আমরা ইনডোরে ভর্তি দিয়েছি। মানে হয়তো এই বছর 1000 ছাড়িয়ে যাবে। জি, ডে বাই ডে আমাদের পেশেন্ট বাড়ছে। এই যে আমরা 133 জনকে ভর্তি দিলাম, এরা সবাই যে মারা গেছেন ব্যাপারটা কিন্তু তা না। এর মধ্যে থেকে 49 জন রোগী মারা গেছেন, আর বাকি 90 জন তাদেরকে কিন্তু আমরা ডিসচার্জ করেছি, একটা সাময়িক রিলিফ দিয়ে তাকে কিন্তু আবার বাড়িতে ফেরানো গেছে। জি, তারা হয়তো যেগুলো কারণে ভর্তি হয়েছেন, কেউ পেইন রিলিফ বা কেউ বেস্ট সাপোর্টিভ অ্যান্ড সিমটোমেটিক কেয়ার, মানে সাপোর্টিভ কেয়ারের জন্য ভর্তি হয়েছেন, আমরা তাদেরকে সেই পর্যায়ে নিয়ে গিয়ে তার পরবর্তী চিকিৎসা জন্য আমরা তাদেরকে রিলিজ করতে পেরেছি। এখন প্যালিয়েটিভ কেয়ারটা আসলে খুবই আইসোলেটেড অবস্থায় আছে, মানে ঢাকা সিটিতেই আমরা প্যালিয়েটিভ কেয়ারের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। ঢাকার বাইরে বা উপজেলা লেভেলে এইসব জায়গায় প্যালিয়েটিভ কেয়ারের কোনো অ্যাক্সেস নাই, ইভেন বিভাগীয় শহরেও নাই। জি, এবং প্যালিয়েটিভ কেয়ারের যে প্রথম যেটা আমরা প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্টরা যারা আসে তারা ক্যান্সার পেইন নিয়ে আসে, এবং পেইন ম্যানেজমেন্টের অন্যতম একটা প্রধান অস্ত্র হিসেবে আমরা মরফিন ট্যাবলেটটা ইউজ করে থাকি। মরফিন ট্যাবলেট, বোথ মরফিন সিরাপ বা MSL সিরাপ অথবা ইনজেক্টেবল। তো এই ওষুধগুলো কিন্তু খুব ইজি অ্যাক্সেস নাই পেশেন্টের, মানে খুব সহজেই যে তারা নিতে পারবে, সীমিত সংখ্যক জায়গাতে এটা পাওয়া যায়। জি, সীমিত সংখ্যক জায়গায় পাওয়া যায়। আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে আমরা আমাদের আউটডোর বেসিসে যেসব পেশেন্টকে দেখি তাদের জন্য ফ্রি পেশেন্টকে সাপ্লাই দেওয়া হয়, বঙ্গবন্ধুতেও আছে সেই সিস্টেম। তো এই যে পেইন ম্যানেজমেন্টের জন্য যে আমরা যেটা ইউজ করি সেটাই তো ইজি অ্যাক্সেস হচ্ছে না। মানে সবচেয়ে
কমন যে সিমটম বা লক্ষণ সেটাকে সমাধান করার ব্যবস্থাই আমরা ঠিকভাবে করতে পারছি না। তো সেক্ষেত্রে প্লাস হচ্ছে মরফিন নিয়ে আমাদের কিছু মিসকনসেপশনও আছে। অনেকে মনে করে এটা খেলে হয়তো আসক্তি হতে পরিণত হবে, অথবা এটার যে ডোজিং সেটা ঠিক মতন দেওয়া হচ্ছে না। প্রথমে আমাদেরকে এই যে প্যালিয়েটিভ কেয়ারের উন্নতির জন্য এইটার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে অ্যাক্সেসিবল করতে হবে, পেশেন্টের কাছে সহজে যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট উপজেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এটা আমাদের পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ বাংলাদেশ সব পেশেন্টের তো ঢাকা শহরে এসে চিকিৎসা নেওয়া সম্ভব না। তো আমরা যদি সিস্টেম আপগ্রেডেশন করতে চাই তাহলে আমাদেরকে ম্যানপাওয়ার তৈরি করতে হবে, জনশক্তির উন্নয়ন করতে হবে, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট করতে হবে, অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদেরকে ট্রেন্ড ম্যানপাওয়ার তৈরি করতে হবে। এবং প্যালিয়েটিভ কেয়ার কিন্তু একটা সমন্বিত চিকিৎসা প্রক্রিয়া। এই টিমের মধ্যে আপনার ডক্টর আছে, নার্স আছে, সোশ্যাল ওয়ার্কার থাকবে, ফার্মাসিস্ট থাকবে, এবং এই সবার সমন্বয়ে আমাদেরকে চিকিৎসাটা জনগণের দোরগোড়ায় আসলে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এই জায়গাটাতে সম্ভবত একটা অনেক বড় গ্যাপ রয়েছে। আপনার কাছে আবার ফিরবে এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে। ডক্টর মাহফুজুল হক, যে প্রশ্নটা আসলো যে জনশক্তি তৈরি করা বা ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাওয়ারনেস, আপনি যদি একটু বলেন যে আমাদের জেরিয়াট্রিক তো আলাদা কোনো সাব স্পেশালিস্ট হিসেবে এখনও ডেভেলপ করেনি, তার আমাদের জনশক্তি তৈরি হবে কিভাবে বা এটা কিভাবে এই সাবজেক্টে এগিয়ে যাবে? এখন পর্যন্ত যেহেতু আমাদের বলা হলো যে বিভিন্ন রোগী যেভাবে চিকিৎসা পায় সেভাবেই পায়, তো এখন যেমন ঢাকা মেডিকেল এবং বিএসএমইউতে মূলত যারা মেডিসিন স্পেশালিস্ট বা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট তারা এটি তদারকি করছে, এবং তাদের তত্ত্বাবধানেই পরবর্তীতে জেরিয়াট্রিক বিভাগ এটা গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন পর্যন্ত যেমন আমি মেডিসিন বিভাগ থেকে ওটা জেরিয়াট্রিক ইউনিটকে পরিচালনা বা সমন্বয় করছি। তো এই বিষয়টি প্রক্রিয়াধীন আছে। যেমন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান, সেখানে সম্ভবত জেরিয়াট্রিক মেডিসিনের সাবজেক্ট খোলার জন্য তাদের যে প্রাথমিকভাবে যে ধাপগুলো প্রস্তাবনা করা এবং তাদের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এগুলো করার প্রক্রিয়াধীন আছে, এবং বিএসএমইউতেও এই ধরনের কার্যক্রমের প্রক্রিয়াধীন আছে। ফলে যদি এই যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট আদার জনবল আস্তে আস্তে গঠন হয়, সেক্ষেত্রে তখন সামগ্রিকভাবে এই আমরা অনেকটা প্রস্তুতি পর্যায়ে আছি। জি, ডক্টর সামিয়া আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সমন্বিত একটা ব্যবস্থাপনা প্রয়োজন, কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের হেলথ সেক্টরে সবসময় চিকিৎসকরা বা চিকিৎসকদেরকে তৈরি করা হচ্ছে, কিন্তু অন্যান্য যে জনবল, যেমন একটা আপনি বলছিলেন যে দক্ষ নার্স কিংবা আপনার একজন সোশ্যাল ওয়ার্কার, তারও কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ চিকিৎসক কিন্তু শুধুমাত্র ওষুধটা প্রেসক্রাইব করবেন বা হয়তো একটা প্রসিডিওর করবেন, কিন্তু বাকি সময়টা তো নার্স বা অন্যান্যরা দেখবেন। সেটার কি অবস্থা, সেটা নিয়ে কি কোনো কাজ হচ্ছে, বা আপনি তো এই সেক্টরে কাজ করেন, আপনার কি মনে হয়? আমি যে বলেছি প্যালিয়েটিভ কেয়ার একটি সমন্বিত চিকিৎসা প্রক্রিয়া। সমন্বিত কেন? কারণ হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসবে আমরা তখন তাকে কিন্তু কি করি, আমরা মেডিসিনটা প্রেসক্রাইব করে দেই, কিন্তু আদার্স যেগুলো আছে সেগুলো ধরেন যে উন্ড ড্রেসিং, এটা একটা মানে বা ক্ষতস্থান যে সে ড্রেসিং করবে, সেটা পেশেন্টকে নার্স দেখা যায় যে পেশেন্ট আমাদের ইনডোরে যেসব পেশেন্ট ভর্তি থাকে, নার্স প্রথম 2 দিন বা 3 দিন ড্রেসিং করে, কিন্তু তার যে কেয়ার গিভার থাকে তাকে সেটা শিখিয়ে দেওয়া হয় যাতে বাড়িতে গিয়ে সে সেটা করতে পারে। এছাড়া প্যালিয়েটিভ কেয়ারের আরেকটি বড় একটা পার্ট কিন্তু হচ্ছে যে ফ্যামিলি মিটিং অ্যান্ড কাউন্সেলিং, যে পেশেন্টের যে যারা কেয়ার গিভার আছে তাদেরকে এই ডিজিজটা সম্পর্কে বলা, তাদের সাথে ফ্যামিলি মিটিং করা, এবং বাংলাদেশে বা সব জায়গায় যেটা দেখা যায় যে অনেক রোগী আসে, তাদের প্রথমেই যেটা অ্যাপ্রোচ থাকে যে রোগীকে বলা যাবে না তার কি হয়েছে। তো সেক্ষেত্রে এই যে একটা দুঃসংবাদ পেশেন্টের কাছে ব্রেক করা বা খোলসা করা, ব্রেকিং অফ ব্যাড নিউজ আমরা যেটা বলি, এবং সেটার আউটকামটা কি বা সেটা যে আসলে
কখনো ভালো হবে না। জি, কারণ আমরা জানি প্যালিয়েটিভ কেয়ার নিরাময় অযোগ্য। তো মানে এমন রোগীদেরকে নিয়ে কাজ করা হয় যাদের আসলে নিরাময় হবে না। নিরাময় হবে না, কিন্তু আমাদের চিকিৎসাটা প্রশমন হবে, তার সিমটমগুলোর ইমপ্রুভমেন্ট হবে, যার ফলে তার লাইফ স্টাইলটা হচ্ছে ইমপ্রুভ করবে, প্রায় স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। প্রশমনের মাধ্যমে বা তার যেগুলো সিভিয়ার যেসব তার অসুবিধা আছে সেগুলো চিকিৎসার মাধ্যমে কমিয়ে তার জীবনযাত্রাটা উন্নত হবে। হ্যাঁ, এবং প্যালিয়েটিভ কেয়ারে আমরা যেটা বলি যে আমাদের এন্ড অফ লাইফ কেয়ার, এবং প্যালিয়েটিভ কেয়ারের কাজটা কি? প্যালিয়েটিভ কেয়ার কিন্তু মৃত্যুকে প্রিভেন্ট করছে না বা মৃত্যুকে দীর্ঘায়িত করছে না, এটা একটা পেইনলেস ডেথের দিকে হচ্ছে সেবাটা দিচ্ছে। মানে আমরা যেটা বলি এন্ড অফ লাইফ কেয়ারটা পেশেন্টের, যাতে এন্ড অফ লাইফটা যাতে পেশেন্টের খুব পিসফুলি হয়, কষ্টদায়ক না হয়। জি, কষ্টদায়ক, মৃত্যুটা যেন কষ্টদায়ক না হয়, মানে পিসফুলি যেন সে ডেথটা তার হয়। এগুলো আছে। প্লাস হচ্ছে যে ফার্মাসিস্টের একটা ভূমিকা আছে, কারণ ওষুধটা কিভাবে খাবে, কত ঘন্টা পর পর খাবে, বা এবং যদি ট্যাবলেট খেতে না পারে সেক্ষেত্রে তাকে কোনভাবে দেওয়া হবে, এবং যে যদি আমরা যেভাবে প্রেসক্রাইব করছি এতে যদি পেশেন্টের ব্যথাটা যদি নিরাময় না হয় তাহলে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে, ডোজ ইনক্রিজ করতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে ওষুধের সাথে সাথে প্রত্যেকটা ওষুধেরই কিছু অ্যাডভার্স ইফেক্ট বা ক্ষতিকর দিক আছে, সেগুলো সম্পর্কে বলা বা সেগুলো জানানো, কি কি করলে তার জন্য ভালো হবে, সেগুলো সবকিছু মিলিয়ে আসলে চিকিৎসাটা প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক এবং ডক্টর সামিয়া আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, হয়তো আরও অনেকগুলো বিষয় আলোচনা করতে পারলে ভালো হতো। তবে আপনারা যা বলেছেন আমার মনে হয় যে আমাদের দর্শকরা যারা শুনবেন তারা বা শুনেছেন তারা উপকৃত হবেন। এবং আমরা সবাই চাই যে আসলে প্রবীণদের স্বাস্থ্য এবং প্যালিয়েটিভ বা প্রশমনমূলক সেবা আরও এগিয়ে যাক আমাদের দেশে, এবং আমাদের প্রবীণরা এবং আমাদের যে সমস্ত রোগীরা আছেন যাদের প্যালিয়েটিভ বা প্রশমনমূলক সেবা প্রয়োজন তারা যেন এই সেবাটা নিতে পারেন, এবং আমরা তাদেরকে সেই সেবাটা সবাই মিলে দিতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।